আসসালামু আলাইকুম। ল অ্যাসিস্ট্যান্স গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় মুখস্থ ছাড়াই সাক্ষ্য আইনের ধারা 56 থেকে ধারা 100 মনে রাখার কৌশল। সাক্ষ্য আইনের এই ধারা 156 থেকে ধারা 100 এটি দ্বিতীয় খণ্ডের অন্তর্ভুক্ত এবং এই ধারাগুলো অধ্যায় 3 থেকে অধ্যায় 6 এ আলোচনা করা হয়েছে। কিভাবে বা কি দ্বারা প্রমাণ করতে হবে এই প্রশ্নগুলো করলে এর উত্তর এই 56 থেকে 100 ধারার মধ্যে পাওয়া যায়। কিভাবে প্রমাণ করতে হবে সেটি হচ্ছে মৌখিক, দালিলিক ও ডিজিটাল সাক্ষ্য দিয়ে। তো প্রথমেই আমরা 56 থেকে 60 ধারা মনে রাখার চেষ্টা করি। এখানে আছে দুটি বিষয়, একটি হচ্ছে যে সমস্ত বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই এবং অন্যটি হচ্ছে মৌখিক সাক্ষ্য সম্পর্কিত। তো যে সকল বিষয় বিচারকের দৃষ্টিগোচরে নিতে হয় তা প্রমাণ করার প্রয়োজন নেই, তবে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করার ক্ষেত্রে তা অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। যদি আমরা এই দুটি লাইন মনে রাখি তাহলে আমরা এই যে 56 থেকে 60 পর্যন্ত যে ধারাগুলো আছে সেগুলো মনে রাখতে পারবো। তো আবার বলি, এখানে কি আছে, যে সকল বিষয় বিচারকের দৃষ্টিগোচরে নিতে হয় তা প্রমাণ করার প্রয়োজন নেই, অর্থাৎ বিচারকের দৃষ্টিগোচরে নিতে হয় এসব বিষয়ে কোনো প্রমাণ করার প্রয়োজন নেই, তবে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করার ক্ষেত্রে তা অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। কোনো ঘটনা যদি আমরা মৌখিকভাবে প্রমাণ করতে চাই তবে সেটি অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। প্রথমে হচ্ছে যে সকল বিষয় বিচারকের, তাহলে ধারা 56-তে রয়েছে যে সকল বিষয় বিচারকের দৃষ্টিগোচরে নেওয়া যোগ্য সেগুলি প্রমাণ করার প্রয়োজন নেই। ধারা 57 দৃষ্টিগোচর, এখানে আছে ধারা 57 আন্ডারলাইন করা আছে দৃষ্টিগোচরের উপর। সেখানে আছে ধারা 57 যে সকল ঘটনা আদালতকে অবশ্যই বিচারক হিসেবে দৃষ্টিগোচরে নিতে হবে। এরপর আন্ডারলাইন আছে প্রমাণ করার প্রয়োজন নেই, সেটি হচ্ছে ধারা 58 স্বীকৃত বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই। পরে হচ্ছে মৌখিক সাক্ষ্য সম্পর্কিত, এখানে দুটি ধারা, এটি হচ্ছে আমাদের আন্ডারলাইন করা আছে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। তো ধারা 59 রয়েছে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। ধারা 60 যে আন্ডারলাইন করা অবস্থায় আছে অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, সেটি ধারা 60 এর মধ্যে রয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। তাহলে এই যে 5টি ধারা আমরা কিন্তু এই দুটি লাইনের মাধ্যমে সহজেই মনে রাখতে পারবো। এরপর রয়েছে দালিলিক সাক্ষ্য, এটি হচ্ছে ধারা 61 থেকে ধারা 73 পর্যন্ত। তো প্রথমে আমরা 61 থেকে 65 এর ক এই 60টি ধারা কিভাবে মনে রাখতে পারি সেজন্য এই স্ক্রিনের এই লাইনগুলো মনে রাখবো। দলিলের বিষয়বস্তু প্রমাণের ক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক সাক্ষ্য সংগ্রহ করে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণের জন্য মাধ্যমিক সাক্ষ্য দেয়া যেতে পারে, তবে তা অবশ্যই ডিজিটাল রেকর্ড সম্পর্কিত ও গ্রহণযোগ্য হতে হবে। কি বলা আছে, দলিলের বিষয়বস্তু প্রমাণের ক্ষেত্রে, অর্থাৎ কোন দলিলের বিষয়বস্তু যদি প্রমাণ করতে চাই সেক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক সাক্ষ্য সংগ্রহ করব। এই প্রাথমিক ও মাধ্যমিক সাক্ষ্য সংগ্রহ করে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণের জন্য, মানে প্রাথমিক যে সাক্ষ্যটা সংগ্রহ করছি এটা দ্বারা যদি কোন দলিল প্রমাণ করতে চাই সেক্ষেত্রে ওই মাধ্যমিক সাক্ষ্যের দেওয়া যেতে পারে, অর্থাৎ মাধ্যমিক যে সাক্ষ্য রয়েছে সেটি দেওয়া যেতে পারে, তবে এই সাক্ষ্যটা কিভাবে হবে, অবশ্যই ডিজিটাল রেকর্ড সম্পর্কিত ও গ্রহণযোগ্য হতে হবে। তাহলে এইটুকু যদি আমরা মনে রাখি তাহলে এই 60টি দ্বারা মনে রাখতে পারবো। প্রথমে রয়েছে ধারা 61, এই যে এখানে রয়েছে দলিলের বিষয়বস্তু প্রমাণের, এটি আন্ডারলাইন করা, তাহলে 61 দ্বারা রয়েছে দলিলের বিষয়বস্তু প্রমাণ। তারপর রয়েছে প্রাথমিক, তো 62 দ্বারা রয়েছে প্রাথমিক সাক্ষ্য, তারপরে মাধ্যমিক, 63 দ্বারা রয়েছে মাধ্যমিক সাক্ষ্য, তারপর রয়েছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ, 64 দ্বারা আছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ, 65 দ্বারা রয়েছে যে সমস্ত ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। তারপর রয়েছে ডিজিটাল রেকর্ড সম্পর্কিত, তাহলে 65 কয়ে রয়েছে ডিজিটাল রেকর্ড সম্পর্কিত সাক্ষ্যের জন্য বিশেষ বিধান, 65 এর ক্ষয়ে রয়েছে ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা। তাহলে আমরা এই 60টি দ্বারা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবো এই লাইনগুলো মনে রাখলে। পরে আমরা 66 থেকে 73 এর ক এই 11টি দ্বারা মনে রাখার জন্য স্ক্রিনের এই 3টি লাইন মনে রাখবো। এখানে কি বলা আছে, দলিল উপস্থাপন করার নোটিশে দলিল লেখকের হস্তাক্ষর ও ডিজিটাল স্বাক্ষর নিতে হবে এবং তা সত্যায়িত করতে হবে।
প্রত্যয়নকারীর সত্যায়িত দলিল সম্পাদন অস্বীকার করলে সত্যায়িত দলিলকে স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর, ডিজিটাল স্বাক্ষর বা ফরেনসিক সাক্ষ্যের সাথে তুলনা করতে হবে। তাহলে কি বলা আছে? দলিল উপস্থাপন করার নোটিশে, অর্থাৎ যে দলিলটা উপস্থাপন করবো তার নোটিশে দলিল লেখকের স্বাক্ষর ও ডিজিটাল স্বাক্ষর নিতে হবে। অর্থাৎ দলিল যে লিখছেন তার স্বাক্ষর এবং ডিজিটাল স্বাক্ষর নিতে হবে, এবং এই যে স্বাক্ষর নিলাম তা অবশ্যই সত্যায়িত হতে হবে। এর পরের লাইনে বলা আছে, প্রত্যয়নকারীর সত্যায়িত দলিল সম্পাদন অস্বীকার করলে, অর্থাৎ প্রত্যয়নকারী কোন দলিল যদি সত্যায়িত করে, সেই দলিল সম্পাদন যদি কেউ অস্বীকার করে সত্যায়িত দলিলকে, তাহলে এই যে সত্যায়িত যে দলিলটা রয়েছে সেটি স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর, ডিজিটাল স্বাক্ষর ও ফরেনসিক সাক্ষ্যের সাথে তুলনা করতে হবে। এই যে সত্যায়িত দলিলটাকে কি কি করতে হবে? স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর, ডিজিটাল স্বাক্ষর এবং ফরেনসিক সাক্ষ্যের সাথে তুলনা করতে হবে। তাহলে আরেকবার আমরা বলি, দলিল উপস্থাপন করার নোটিশে লেখকের হস্তাক্ষর ও ডিজিটাল স্বাক্ষর নিতে হবে এবং তা সত্যায়িত করতে হবে। প্রত্যয়নকারী সত্যায়িত দলিল সম্পাদন অস্বীকার করলে সত্যায়িত দলিলকে স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর, ডিজিটাল স্বাক্ষর এবং ফরেনসিক সাক্ষ্যের সাথে তুলনা করতে হবে। তো ৬৬ দ্বারা রয়েছে দলিল উপস্থাপন করার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। তারপর রয়েছে দলিল লেখকের হস্তাক্ষর। এটি ধারা ৬৭-তে রয়েছে উপস্থাপিত দলিলের লেখক বা স্বাক্ষরকারী বলে কথিত ব্যক্তির স্বাক্ষর ও হস্তাক্ষর প্রমাণ। ধারা ৬৭ এর কয়ে রয়েছে প্রমাণ হিসেবে ডিজিটাল স্বাক্ষর। তারপর রয়েছে সত্যায়িত, আন্ডারলাইন করা। এখানে কি বলা আছে? ৬৮ ধারা আছে, যে দলিল সত্যায়িত করা আইনত প্রয়োজন তা সম্পাদনের প্রমাণ। তারপর রয়েছে প্রত্যয়নকারী। ৬৯ ধারা রয়েছে যে ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া যায় না সেক্ষেত্রে প্রমাণ। তারপর আবার রয়েছে সত্যায়িত। ৭০ ধারা রয়েছে সত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি। ৭১ ধারা প্রত্যয়নকারী সাক্ষী দলিল সম্পাদন অস্বীকার করলে সেক্ষেত্রে প্রমাণ, অর্থাৎ প্রত্যয়নকারী সাক্ষী যদি দলিল সম্পাদন অস্বীকার করে সেক্ষেত্রে প্রমাণ, সেটি রয়েছে ৭১ ধারায়। ৭২ ধারা রয়েছে যে দলিল সত্যায়িত করা আইনত প্রয়োজন নয় তার প্রমাণ। ৭৩ স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষরের নিচে আন্ডারলাইন করা আছে। এখানে ৭৩ ধারা বলা আছে স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর হাতের লেখা বা সিলের সাথে অন্য কোনো স্বাক্ষর বা সিলের নমুনা। তারপর রয়েছে ডিজিটাল স্বাক্ষর। ৭৪ ধারা রয়েছে ৭৩ এর ক এ রয়েছে প্রমাণ হিসেবে ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণ, এবং ৭৩ এর খ এ রয়েছে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য অন্যান্যদের সাথে তুলনা স্বীকার করা বা প্রমাণিত। এরপর রয়েছে সরকারি দলিল, ধারা ৭৪ থেকে ধারা ৯০। তো এখানে ৭৪ থেকে ৮৫ এর গ, এই 15টি ধারা মনে রাখতে হলে আমরা যদি স্ক্রিনের এই 4টি লাইন দেওয়া আছে, এই 4টি লাইন মনে রাখি তাহলে কিন্তু আমরা এই 15টি ধারা মনে রাখতে পারবো। এখানে বলা আছে সরকারি ও বেসরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপির নকল করে উক্ত দলিল প্রমাণের জন্য অন্যান্য সরকারি দলিল ও প্রত্যায়িত অনুলিপির শুদ্ধতা সম্পর্কে অনুমান করে নিতে হবে এবং তা লিপিবদ্ধ সাক্ষ্য হিসাবে প্রকাশিত গেজেটে ইংল্যান্ডের নকশা ও পরিকল্পনা অনুযায়ী আইন ও আদালতের আমোক্তারনামার সাথে ডিজিটাল আকারে দাখিল করতে হবে। অর্থাৎ কি বলা আছে? তাইলে সরকারি ও বেসরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি নকল করে, অর্থাৎ সরকারি বা বেসরকারি দলিলের যদি প্রত্যায়িত অনুলিপি নকল করে কোনো দলিল প্রমাণ করতে হয়, মানে উক্ত দলিল প্রমাণের জন্য অন্যান্য সরকারি দলিল, অর্থাৎ এই যে প্রত্যায়িত অনুলিপি নকল করে কোনো দলিল যদি প্রমাণ করতে চাই সেক্ষেত্রে অন্যান্য দলিল ও প্রত্যায়িত অনুলিপি শুদ্ধতা সম্পর্কে অনুমান করে নিতে হবে। অনুমান করার পর কি করতে হবে? তা লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে প্রকাশিত গেজেটে, মানে এটা লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে যে একটা গেজেট প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত গেজেটে ইংল্যান্ডের নকশা ও পরিকল্পনা অনুযায়ী, ইংল্যান্ডের নকশা এবং পরিকল্পনা অনুযায়ী আইন ও আদালতের আমোক্তারনামার সাথে, মানে আইন এবং আদালতের যে আমোক্তারনামা আছে সেই আমোক্তারনামার সাথে ডিজিটাল আকারে দাখিল করতে হবে। কি করতে হবে? ডিজিটাল আকারে দাখিল করতে হবে। ডিজিটাল আকারে দাখিল করতে হবে। অর্থাৎ সরকারি বা বেসরকারি, আমরা আবার দেখি, সরকারি বা বেসরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি নকল করে উক্ত দলিল প্রমাণের জন্য
অন্যান্য সরকারি দলিল ও প্রত্যায়িত অনুলিপির শুদ্ধতা সম্পর্কে অনুমান করে নিতে হবে এবং তা লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে প্রকাশিত গেজেটে ইংল্যান্ডের নকশা ও পরিকল্পনা অনুযায়ী আইন ও আদালতের আমোক্তারনামার সাথে ডিজিটাল আকারে দাখিল করতে হবে। তাহলে সরকারি, এটি আন্ডারলাইন করা আছে। ধারা ৭৪ বলা আছে সরকারি দলিল, ধারা ৭৫ রয়েছে বেসরকারি দলিল, ধারা ৭৬ সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপির নকল, ধারা ৭৭ প্রত্যায়িত অনুলিপি উপস্থিত করে দলিল প্রমাণ। তারপর কি হচ্ছে অন্যান্য সরকারি দলিলের নিচে আন্ডারলাইন করা আছে ৭৮ ধারা আছে অন্যান্য সরকারি দলিল। তারপর হচ্ছে প্রত্যায়িত অনুলিপির শুদ্ধতা। ৭৯ হচ্ছে প্রত্যায়িত অনুলিপির শুদ্ধতা সম্পর্কে অনুমান। তারপর আছে লিপিবদ্ধ সাক্ষ্য। ৮০ ধারা রয়েছে লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান। তারপর রয়েছে প্রকাশিত গেজেটের নিচে আন্ডারলাইন, এখানে কি বলা আছে ৮১ ধারা বাতিল। ৮২ ধারা ৮১ এর কয়ে আছে ডিজিটাল আকারে প্রকাশিত গেজেটের অনুমান। এরপর আছে ইংল্যান্ডের, তো ধারা ৮২ রয়েছে ইংল্যান্ডে যে সকল দলিল ছিল ও সাক্ষ্য প্রমাণ ছাড়াই গ্রহণযোগ্য সেগুলো সম্পর্কে অনুমান। ধারা ৮৩ রয়েছে সরকার প্রণীত নকশা ও পরিকল্পনা সম্পর্কে অনুমান। তারপর আইন ও আদালত, নিচে আন্ডারলাইন করা আছে। ৭৪ ধারা আছে আইন ও আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান। আমোক্তারনামা। ৮৫ ধারা রয়েছে আমোক্তারনামা সম্পর্কে অনুমান। এরপর রয়েছে ডিজিটাল। এই ডিজিটাল শব্দটা আমরা ৩টা ধারায় ব্যবহার করব। ৮৫ এর ক ডিজিটাল আকারে সম্পাদিত চুক্তির অনুমান। ৮৫ এর খ ডিজিটাল রেকর্ড ও ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অনুমান। ৮৫ এর গ ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেটের অনুমান। এরপরে আমরা ৮৬ থেকে ৯০ এর ক এই ৮টি ধারা মনে রাখার জন্য স্ক্রিনের এই ৩টি লাইন মনে রাখবো। এখানে কি বলা আছে বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র, পুস্তক মানচিত্র, তারবার্তা, ডিজিটাল কমিউনিকেশন এবং দাখিল করা হয়নি এরূপ দলিলের শারীরিক ও ফরেনসিক প্রমাণের জন্য ৩০ বছরের পুরনো দলিল ও ৫ বছরের পুরনো ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান করতে হয়। অর্থাৎ এখানে এই ৮টি দ্বারা যদি আমরা এই ৩টি লাইন মনে রাখি তাহলে আমরা ৩টি লাইন মনে রাখি তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো। তো এখানে কি বলা আছে বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র, পুস্তক মানচিত্র, তারবার্তা, ডিজিটাল কমিউনিকেশন এবং দাখিল করা হয়নি এরূপ দলিল। অর্থাৎ এই কয়টা দলিল, এই কয়েকটা জিনিস, সেটি হচ্ছে বিদেশি বিচার বিভাগীয় নথিপত্র, পুস্তক মানচিত্র, তারবার্তা, ডিজিটাল কমিউনিকেশন এবং দাখিল করা হয়নি এরূপ দলিল। এই দলিলের শারীরিক ও ফরেনসিক প্রমাণের জন্য এই দলিলগুলো যে এই যে কয়েকটা বিষয় রয়েছে এগুলোর শারীরিক ও ফরেনসিক প্রমাণের জন্য কি করতে হবে ৩০ বছরের পুরনো দলিল ও ৫ বছরের পুরনো ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান করতে হবে। এইগুলো যদি আমরা দলিলের শারীরিক ও ফরেনসিক প্রমাণ করতে চাই সেগুলোর জন্য কি করতে হবে ৩০ বছরের পুরনো দলিল এবং ৫ বছরের পুরনো ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান করতে হবে। তো প্রথমে রয়েছে ৮৬ দ্বারা বিদেশি বিচার বিভাগীয় নথিপত্রের জাবেদা নকল সম্পর্কে অনুমান। তারপর রয়েছে পুস্তক মানচিত্র ৮৭ দ্বারা পুস্তক মানচিত্র চার্ট সম্পর্কে অনুমান। তারবার্তা ৮৮ দ্বারা রয়েছে তারবার্তা সম্পর্কে অনুমান। ৮৮ এর ক ডিজিটাল কমিউনিকেশন হিসেবে অনুমান। তারপর দাখিল করা হয় নাই ৮৯ দ্বারা রয়েছে দাখিল করা হয়নি এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান। ৮৯ এর ক শারীরিক বা ফরেনসিক প্রমাণ হিসেবে অনুমান। ৯০ ধারা ৯০ রয়েছে ৩০ বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। ৯০ এর ক এখানে রয়েছে ৫ বছরের পুরানো ডিজিটাল রেকর্ড হিসেবে অনুমান। তারপর রয়েছে দালিলিক সাক্ষ্যের মাধ্যমে মৌখিক সাক্ষ্য বর্জন, এখানে রয়েছে ১০টি ধারা ৯১ থেকে ১০০। তো স্ক্রিনের এই লাইনগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা এই ধারা ৯১ থেকে ১০০ 11টি ধারা, এই 11টি ধারা মনে রাখতে পারবো। এখানে কি বলা আছে লিখিত চুক্তি ও মৌখিক চুক্তি দুই রকম অর্থ প্রদান করায় প্রচলিত ঘটনা ও বিদ্যমান বিষয় নিয়ে কতিপয় ব্যক্তির মধ্যে ভাষাগত ও বর্ণলিপিগত বিরোধ দেখা দিলে
দলিলের শর্তাবলী পরিবর্তন করে তা উত্তরাধিকার আইনের বিধান অনুযায়ী সমাধান করতে হয়। অর্থাৎ কি বলছে, দুইটা চুক্তি, একটা হচ্ছে লিখিত চুক্তি, একটা মৌখিক চুক্তি, এই দুইটা চুক্তি দুই রকম অর্থ প্রদান করছে। এই প্রদান করায় প্রচলিত যে ঘটনা এতদিন ছিল তার সাথে বর্তমান যে বিদ্যমান যে কোনো একটা বিষয়, এই বিষয় নিয়ে কতিপয় ব্যক্তির মধ্যে কি হয়েছে, ভাষাগত ও বর্ণগত বিরোধ দেখা দিছে। তো যখনই এই ভাষাগত ও বর্ণগত বিরোধ দেখা দিছে, তখন কি করছে, দলিলের যে শর্তাবলী ছিল আগে সেটি বাদ দিয়ে উত্তরাধিকার আইনের বিধান অনুযায়ী এই সমস্যার সমাধান করা হয়েছে। তাহলে কি বলা আছে আবার দেখি, লিখিত ও মৌখিক চুক্তি দুই রকম অর্থ প্রদান করায় প্রচলিত ঘটনা ও বিদ্যমান বিষয় নিয়ে কতিপয় ব্যক্তির মধ্যে ভাষাগত ও বর্ণগত বিরোধ দেখা দিলে দলিলের শর্তাবলী পরিবর্তন করে তা উত্তরাধিকার আইনের বিধান অনুযায়ী সমাধান করতে হয়। তো লিখিত, প্রথমে আছে চুক্তির নিচে আন্ডারলাইন করা। তো ধারা 91 রয়েছে চুক্তি সম্পত্তির স্বত্বাধিকার, দান বা অদ্যবিদ বিলি ব্যবস্থার শর্তাবলীর দলিলের আকারে লিপিবদ্ধ হলে সেই সম্পর্কে সাক্ষ্য। তারপর রয়েছে মৌখিক চুক্তি, ধারা 92 মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন। দুই রকম অর্থ, ধারা 93 দ্ব্যর্থবোধক বা দুই রকম অর্থ এমন দলিলের ব্যাখ্যা বা সংশোধনের সাক্ষ্য বর্জন। প্রচলিত ঘটনা, ধারা 94 রয়েছে প্রচলিত ঘটনার দলিলের প্রয়োগের বিরুদ্ধে সাক্ষ্য বর্জন বিদ্যমান বিষয়। 95 ধারা রয়েছে বিদ্যমান বিষয় প্রসঙ্গে অর্থহীন দলিলের সম্পর্কে সাক্ষ্য কতিপয় ব্যক্তি। ধারা 96 রয়েছে কতিপয় ব্যক্তির মধ্যে কেবল একজনের প্রতি প্রযোজ্য ভাষা প্রয়োগ সম্পর্কে সাক্ষ্য ভাষাগত। 97 দুটি বিষয় সমষ্টির মধ্যে একটির প্রতিও যদি যেই ভাষা সম্পূর্ণ ও সঠিকভাবে প্রযোজ্য নয় তার ব্যক্তির প্রতি ইহা প্রয়োগ সম্পর্কে সাক্ষ্য। 98 অস্পষ্ট বর্ণলিপি ইত্যাদি সম্পর্কে সাক্ষ্য। তারপর দলিলের শর্তাবলী পরিবর্তন। 99 দলিলের শর্তাবলী পরিবর্তনে চুক্তি সম্পর্কে যে সাক্ষ্য দিতে পারে উত্তরাধিকার আইন। ধারা 100 উইল সম্পর্কে উত্তরাধিকার আইনের বিধান সমূহ সংরক্ষণ। এই ছিল আজকে আমাদের আলোচনা। এখানে আমরা 56 থেকে 100 ধারা পর্যন্ত আলোচনা করছি। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।